আপনিও যেভাবে শোনেন আমিও এইভাবে শুনি। তবে একটা কথা সত্য, সেটা হচ্ছে এই যে আমাদের দেশের ঘটনা নিয়ে এখন বিশ্বর সমস্ত মানে উদ্বেগ প্রকাশ করছে, তারা মানে ইন্টারফেয়ার করছে, তারা কথাবার্তা বলছে। তারা যখন বেশি উদ্বেগ প্রকাশ করে তখন আমার উদ্বেগ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মানে কী মতলব আছে এটা বলা খুব কঠিন। সে ভারতই বলেন, ইউরোপিয়ান ইউনিয়নই বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, আবার চীন সহ। আচ্ছা, আবার আরেকটা ঘটনা উল্লেখ করার বিষয় এখানে, সেখানে হচ্ছে একটা টিকফা চুক্তি। টিকফা চুক্তি যেটা হলো আমাদের পার্টির বিবেচনায়, এবং সেটা আমি আলোচনা করতে পারি যে এটা চরমভাবে জাতীয় স্বার্থ বিরোধী। যাই হোক, এই চুক্তিটি 11 বছর ধরে ঝুলেছিল। হঠাৎ করে এই সরকারের আমলে, যে সরকারে নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই, কেবলমাত্র রুটিনভাবে কাজ করবে, হঠাৎ করে ওয়াশিংটনে গিয়ে এই টিকফা চুক্তিটি স্বাক্ষর করে আসলো। হঠাৎ করে 11 বছর ঝুলেছিল যে পয়েন্ট, যে বিটা, তার মানে হচ্ছে যে আমেরিকাকে তুষ্ট করতে হবে, প্রভুকে তুষ্ট করতে হবে। তুষ্ট কি হয়েছে তারা সেটা আমি জানি না। আবার ঘটনা হলো উল্লেখ করা করছে এর সঙ্গে, একই সঙ্গে, সেটা হচ্ছে এই যে বেগম জিয়া অথবা বিএনপি তারা তো প্রতি পদে এর বিরোধিতা করছে, সে দেখছি আমরা। কিন্তু এই একটা প্রশ্ন, যে প্রশ্নে কিন্তু তারা স্বাগত জানিয়েছে। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশ নানা সংকটে, তার মধ্যে ত্রিমুখী সংকটে, সে কথা গত কয়েক মাস ধরে নানা মহলে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে রাজনৈতিক সংকট, আরেকটা হচ্ছে অর্থনৈতিক সংকট, আরেকটি হচ্ছে বহিঃসম্পর্কের সংকট। কিন্তু সব কিছু ছাপিয়ে এখন যেটা স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ ভীষণ রকমের অর্থনৈতিক সংকটের মধ্যে ঢুকে পড়েছে, এবং এখান থেকে পরিত্রাণের উপায় কি বা বেরোবার পথ কি, সেটা আমরা যখনই কোনো অর্থনীতিবিদ বা ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলি, কেউই সেই অর্থে পথ খুঁজে পাচ্ছেন না। মূলত এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন অর্থনীতির বিশ্লেষক, লেখক, শিক্ষক এবং ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত মামুন রশিদ, এবং আমার ডানে রয়েছেন ব্যবসায়ী নেতা, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ পিসিআইয়ের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমের সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অর্থনীতির নানা দিক আছে, নানা দিক নিয়েই নানা রকমের আলোচনা, খবরাখবর আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনাদের দুজনের কাছে বুঝতে চাই যে আসলে কোন জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি, অনেকেই মনে করছেন যে প্রকৃত তথ্যপাত্র এখন পাওয়ার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে, যার ভিত্তিতে আসলে কোনো ধারণা দেয়া বা ইভেন যদি কেউ পরামর্শও দিতে চায় সেটাও দেওয়ার মতো পরিবেশ এখন নেই। মিস্টার মামুন রশিদ। ধন্যবাদ। মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী আছেন, অনেকদিন পরে মাঝে মাঝে এখানে দেখা হয় আপনার সৌজন্যে। সো প্ল্যাটফর্মটি আমাদের দুজনকে পাইয়ে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এবং জনাব আনোয়ারুল আলম চৌধুরী বলবেন, উনি তো নেতৃত্বে আছেন চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের। আমার একটি মানে লাইটার নোট, আমার একটি বিষয় মনে পড়ছে। সম্ভবত গেল নভেম্বর মাসে আমাকে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জায়গা থেকে বলা হলো যে ওনাদের মানে একজন অবজারভারের সাথে আমি যাতে একটু কথা বলি। এবং আমি কেন, বিকজ ওই ভদ্রলোক নিজেও অনেকগুলো দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাথে কাজ করেছেন এবং অর্থনৈতিক ইকোনমিক কাউন্সিলর ছিলেন অনেকগুলো দেশে। বিশেষ করে ক্রাইসিস হয়েছে যে সমস্ত দেশে, আর্জেন্টিনা, পাকিস্তান, বিভিন্ন দেশে আমরা দেখেছি, এই সমস্ত দেশে কাজ করেছেন উনি। তো উনি আমাকে একটি, আমি যখন কিছুটা আসলে আমি সরি কিছুটা আমি উত্তেজিত ছিলাম, বিকজ এই যে একটা হাইপড আপ সিচুয়েশন ছিল, তারপরে আবার ইলেকশন হচ্ছিল। সো আমরা উই ওয়ার নট এবল টু, অ্যাটলিস্ট আই ওয়াজ নট এবল টু ফিগার আউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস কান্ট্রি। আমরা ভেবেছিলাম আর একটু ইনক্লুসিভ ইলেকশন হবে, এটা দ্বারা আমরা কিছুটা উৎসাহিত হয়েছিলাম, বিকজ দ্য অ্যাম্বাসেডার হিয়ার ওয়াজ সো প্রোয়েক্টিভলি অ্যাক্টিভ
এবং সেই সাথে এতজন সিনিয়র লোকজন এসেছেন এবং দে হ্যাভ আইডেন্টিফাইড সাম অফ দ্য ক্র্যাকস ইন আওয়ার ওভারঅল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইকোনমিক ম্যানেজমেন্ট। সো যখন ইলেকশন হতে যাচ্ছিল, উনি আমাকে একটি কথা বলেছিলেন। উনি ইলেকশনের 1 মাস আগে এসেছিলেন, ইলেকশনের 1 মাস পর পর্যন্ত ছিলেন, যদ্দূর আমার মনে পড়ে এখন। অ্যান্ড হি নিউ হাউ টু অ্যানালাইজ দ্য ইকোনমিক ইন্ডিকেটার্স, ইকোনমিক হ্যাপেনিং, ইকোনমিক থ্রেশহোল্ড। সো উনি আমাকে বলেছিলেন হি ওয়াজ অ্যান্টিসিপেটিং এ সিরিয়াস ইকোনমিক ক্রাইসিস পোস্ট ইলেকশন, এবং আমি ওনাকে ডেডলাইন বলতে বলেছিলাম। উনি আমাকে বলেছিলেন আই থিঙ্ক ম্যাক্স মে, উনি বলেছিলেন। সো স্বাভাবিকভাবে উনি নিজেও অর্থনীতি পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি বিখ্যাত প্রখ্যাত একাডেমিক ইনস্টিটিউশনে। সো আই হ্যাড রিজনস টু বিলিভ, আর হি ওয়াজ ভেরি মাচ ফার্ম অন হিজ কনভিকশন অ্যান্ড ওপিনিয়ন বিল্ডিং। সো আমি মনে করেছিলাম একটা ইলেকশন হয়েছে এবং আমরা তো বিভিন্ন যারা মিশন আসে, বিশেষ করে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তাদের সাথে কাজ করার সুযোগ হয় মাঝে মাঝে। তারা আমাদেরকে কনসাল্ট করেন, যেহেতু অর্থনীতি নিয়ে কাজ করি, বিশেষ করে বিনিয়োগ নিয়ে কাজ করি বিদেশিদের, এমনকি আইএফসি রয়েছে। তো আমি প্রায় 3-4 মাস আগে ইলেকশনের পরপর 1 মাস পরে, ফেব্রুয়ারি কি মার্চের আর্লি মার্চ, সো আমি তাদের সাথে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বেশ গাংহো, ইলেকশন হয়েছে, এখন নতুন সরকার এসছে। তাদের 2টা পয়েন্ট ছিল। একটা পয়েন্ট হচ্ছে যে সরকার একটু দুর্বল, সরকারের অনেক টাকা লাগবে, এই সুযোগে আমরা যদি সরকারকে চাপ দিয়ে প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারগুলো করিয়ে ফেলতে পারি, হুইচ ইজ গুড, হুইচ আমি IMF এবং IFC এদের থেকে শুনতে পেরেছিলাম। আরেকটি বিষয় ছিল যে দেখো আমরা একটা পোলারাইজড রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা চাই না। দেশের মানুষ ভালো করছে, বিশেষ করে বেশ কিছু অ্যাম্বাসাডাররা আমাকে বলেছেন, ইনক্লুডিং জাতিসংঘের কিছু কিছু প্রতিষ্ঠানের প্রধানরা, যে আমরা তো একটা রাজনৈতিক দলের জন্য, যেটা আমাদের জন্য একটা একিলিসিল, অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, একটা অর্থনীতি খুব ভালো করছিল, প্রাইভেট সেক্টর খুব ভালো করছে, জিডিপি গ্রোথ ভালো, বিশেষ করে কোভিড কালে কিন্তু আমরা অনেক অন্যান্য অপরাপর দাতা গোষ্ঠী, অপরাপর দেশসমূহ থেকে অনেকটা সম্মান অর্জন করেছিলাম। দি ওয়ে উই হ্যাভ ট্যাকেল দ্য কোভিড, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমরা যে প্যাকেজগুলো দিয়েছি, অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, সেগুলো যে স্টিমুলাস প্যাকেজটা সামগ্রিকভাবে কাজ করেছে, এবং কোভিড পরবর্তীকালেও আমরা যে দ্রুত আমরা একটা ভালো অবস্থায় আসলাম। পরবর্তীকালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এগুলো নিয়ে অনেক কথা বলেছি আমরা। তারপরে আসলো যে এই যে আমাদের দুটো জিনিস, এ ব্যাপারে অত্যন্ত স্টাবর্ন একটা অবস্থা, যখন নাকি বিশ্বব্যাপী একটু ইউক্রেন রাশিয়া ওয়ারে সাপ্লাই চেইনটা ভেঙে পড়লো, তখন আমরা দেখলাম যে স্টাবর্ন একটা অবস্থা, যে এক্সচেঞ্জ রেটের পরিবর্তন করবে না, মোরাল সুয়েশন, চাপ দিয়ে ডলারকে ধরে রাখা, এবং দ্বিতীয় আমরা দেখলাম 9-6। তো তখন আমি অনেক বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তখন ওনারা আমাকে বলেছেন যে পলিটিক্যাল টলারেন্স নেই এই রেটকে মার্কেট বেসড করা কিংবা টাকাকে ডিভ্যালু করতে দেওয়া, এবং বিশেষ করে 9-6-এর বাইরে যাওয়া, এটার পলিটিক্যাল টলারেন্স নাই। তখন আমরা কি দেখলাম, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, ভারত, বড় বড় অর্থনীতিগুলো, তারা কিন্তু প্রত্যেকে ইন্টারেস্ট রেট বাড়ালো। তারা কিন্তু প্রত্যেকে তাদের এক্সপোর্টকে, বিশেষ করে ইন্দোনেশিয়া, ভারত, তারা কিন্তু তাদের স্থানীয় মুদ্রাকে ডিভ্যালু করতে দিল। এবং আমরা অবাক, পৃথিবী অবাক তাকিয়ে রয়ে আমরা কিন্তু দেখলাম, মানে স্টিপ রাইস করে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আবার স্টিমুলাস প্যাকেজও রেখে, যারা বাজার অর্থনীতির অত্যাচারের মধ্যে পড়ে যায় গরিবরা, তারা কিন্তু এই প্রবলেমটা সলভ করে ফেললো। সবচেয়ে বড় উদাহরণ আপনার এখানে অনেক আলোচনা করেছি, শ্রীলঙ্কা 49% ইনফ্লেশন। আমি গেল মাসে, আমি একটা শ্রীলঙ্কান কোম্পানির বোর্ডে বসি, অডিট কমিটির চেয়ারম্যানও।
সো আমাকে ম্যাক্রো ইকোনমির অনেক খোঁজ রাখতে হয়। ইটস এ এফএমসিজি কোম্পানি, লার্জ এফএমসিজি কোম্পানি। সো আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, যেহেতু ফিনান্স কমিটি এগুলা দেখতে হয়। সো আমি দেখলাম কিভাবে ওরা আবার ফেরত আসলো। আমি এয়ারপোর্টে যখন প্রথম মিটিং অ্যাটেন্ড করতে যাই 3-4 মাস আগে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে বোধহয়, তখন আমি দেখলাম আবার ফিরে আসছে, ভেরি ওয়েলকামিং। এবার যখন আমি এপ্রিলের 7 তারিখে গেলাম, মানে আয় চাঁদ মামার মতো অবস্থা, প্রচুর ট্যুরিস্ট, হোটেলে আর হিলটন আর আগের মতো ডিসকাউন্ট দিচ্ছে না, প্রচুর ট্যুরিস্ট, প্রচুর, এবং তাদের পর্যটন ফিরে এসেছে, তাদের যে ফিসকাল মেজারগুলো নিয়েছে দিজ আর মানে রিফ্লেক্টিং স্ট্রেংথ, কার্যকারিতা দেখাচ্ছে। তাদের ইনফ্লেশন মারাত্মকভাবে নেমে এসছে। তাদের দেখেন শ্রীলঙ্কান রুপি 330-এ চলে গিয়েছিল, 370-এ চলে গিয়েছিল, ইনফ্যাক্ট এখন ট্রেডেড হচ্ছে 295-300 এই লেভেলে। সো রুপি স্ট্রং হয়েছে। সো আমরা কি করলাম, আমরা চাপাচাপির মধ্যে চলে গেলাম। এটা সব কিছু যেমন একটা আমাদের মিলিটারি ফ্লেক্সিবল হয়ে গেছে। ওদের যখন ক্লাস নিতে যাই, ওরা বলেন স্যার ডোন্ট সাফার ফ্রম এনি কনস্টিপেশন, স্পিক ইউর মাইন্ড। আর আমাদের ব্যুরোক্রেসি যারা চালাচ্ছে, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা নিয়ন্ত্রণ সংস্থায় কাজ করছে, দে আর অল সাফারিং ফ্রম মেন্টাল কনস্টিপেশন। সবাই তাকিয়ে আছে উপরের দিকে, এক জায়গা থেকে আসবে। দে হ্যাভ স্টপ থিঙ্কিং ইভেন। সো আমাদের এখন ওই যে হুমায়ুন আজাদের একটি অত্যন্ত ভালো বই ছিল, যদিও পরবর্তীকালে ওই যে বুদ্ধদেব বসু যেমন রাতভর বৃষ্টি একটি উপন্যাসের তার মেধাসত্ব অস্বীকার করেছিলেন, এটা এরকম কিছুটা মানে পরিধি বাইরে চলে গিয়েছিল। সো অনেকে বলে হুমায়ুন আজাদের সব কিছু ভেঙে পড়ে বইটিও কিছুটা মেধা সীমার বাইরে চলে গিয়েছিল। সো তারপরেও ইদানিংকালে কিন্তু লোকজন, এই যে দেখেন আপনি, যেখানে আমরা দেখি বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কমেছে, আমাদের এখানে হঠাৎ করে শুনি কি চিনি নাই, হঠাৎ করে টাকা ট্যাকেল করা যাচ্ছে না, বাণিজ্য মন্ত্রণালয় বৈঠক করে কোনোই লাভ হচ্ছে না। আবার যখন G2G অ্যারেঞ্জ করতে পারে, আবার দেখে যে চিনির দাম কমে আসছে। কিছু একটা হলেই, ওই যে কিছুক্ষণ একটা ছবি দেখেছিলাম অনেক বছর আগে, আমার মা যখন জীবিত ছিলেন, প্রায় 40-50 বছর আগে আমার মনে হয়, মেবি স্বাধীনতার পরপর কিংবা স্বাধীনতার আগে, তখন দেখেছিলাম ওই যে রেল অ্যাক্সিডেন্ট হলো, যে তারপরে ওই মারোয়ারিরা ওখানে সব রুটি হালুয়া ভাজি বিক্রি করা শুরু করে দিল। এরকম আর কি, যে কোনো একটা ক্র্যাক হলেই সাথে সাথে একটা গোষ্ঠী সুযোগ নেয়। আর এটার জিম্মি করে কাদেরকে? সাধারণ জনগণকে। প্রায় 23 মার্চ যাবৎ আমাদের ইনফ্লেশন ইজ সো হাই, আমাদের এক্সচেঞ্জ রেট কোনো কাজ করছে না, আমাদের এক্সপোর্টকে কিভাবে কম্পিটিটিভ করব আমরা জানি না। এক্সপোর্টাররা দেখছে যে বাইরে ডিমান্ড আছে ডলারের, তারপরে তাদের ডলারের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না, যার কারণে একসময় অভিযোগ শুনেছি বাইরের থেকে তারা প্রত্যাবাসনও করছে না এক্সপোর্ট আর্নিংকে। তারপরে সাধারণ মানুষের সাফারিং, আমাদের রাজস্ব আয়ের ঘাটতি, এগুলো তো আছেই। আমরা একটু পারভেজ ভাই থেকে শুনে নিলে আবার সুযোগ আসলে আমরা বলবো। আমি আসবো আবার আপনার কাছে। আনোয়ার আলম চৌধুরী পারভেজ, ব্যবসায়ী নেতা হিসেবে, ব্যবসা বাণিজ্যের একেবারে অর্থনীতির ভেতরকার একজন মানুষ হিসেবে আপনি পরিস্থিতি কি দেখছেন? না, ব্যবসায়ীরা একভাবে দেখে, ব্যবসায়ীরা একভাবে দেখে, ইকোনমিক্সটা বরঞ্চ আরো ভালো বলতে পারবে যে বর্তমান ইকোনমিক্যাল অবস্থাটা আসলে কি। ব্যবসায়ী ইন ওয়ান অ্যাঙ্গেল দে ক্যান সি ইট, আমার মনে হয়। তবে আমি যদি ব্যবসার কথা বলি, তারা আসলে খুব প্রেশারের মধ্যে আছে এবং ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রান দ্য বিজনেস। এটাও কিন্তু সত্য। আমরা বছরখানেক আগেও যে পরিস্থিতি ছিল, ওটা কিন্তু অপটিমিস্টিক ছিল, এবং এখন কিন্তু আস্তে আস্তে সবাই নিজেরাই কিন্তু ওয়ে খুঁজছে যে কিভাবে দে ক্যান সারভাইভ। আজকে ব্যবসায়ীদের জন্য কি দরকার? ব্যবসায়ীদের জন্য দরকার হলো তার এনার্জি দরকার, সে এনার্জিটা ঠিক মতো পাচ্ছে কিনা। তার দরকার হলো তার
র ম্যাটেরিয়াল ইম্পোর্ট ঠিক মতো আছে কিনা, তার দরকার সে যেখানে বিক্রি করবে সেখানে সে রাইট প্রাইস পাচ্ছে কিনা এবং সেখানে মার্কেটটা আছে কিনা। ব্যবসায়ী দেখবে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে কিনা, এই তো এই কয়েকটা জিনিসের উপরেই কিন্তু ব্যবসা নির্ভর করে। এবং সে চায় যে যত দিন যাচ্ছে আপনি দেখবেন যে প্রত্যেকের মধ্যে স্পেশালি ব্যবসায়ী এবং এখন তো সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন চলে আসছে, ওরা চায় যে প্রত্যেকটা জিনিসে একটা সুন্দর ক্লিন ট্রান্সপারেন্ট একটা জিনিস থাকুক, যাতে করে সে চোর হোক এই জিনিসটা সে শুনতে চায় না। সে শুনতে চায়, সে দেখতে চায় যে তাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। সে দেখতে চায় যে গভর্নমেন্ট যেসব পলিসিগুলি আছে সে পলিসিগুলি পরিষ্কার, ট্রান্সপারেন্ট এবং লং টার্ম ভিশন। এখন এই যে পলিসিগুলি যদি আজকে আমি আসি, পলিসি প্রথমেই আসে কিন্তু ব্যাংকিং সেক্টরের পলিসি। এখন ব্যাংকিং সেক্টরের পলিসিগুলি দেখা যাচ্ছে যে কয়দিন পরপরই কিন্তু খালি চেঞ্জ হচ্ছে। তারপরে আসে হলো এনবিআরের পলিসিটা আরও পরিষ্কার হওয়া উচিত। সেখানে দেখা যাচ্ছে যে সেখানে তারা দেখতে পাচ্ছে কি, তারা দেখতে পাচ্ছে যে খালি হুমকি আর ধমকি, আর যখন তখন তাদেরকে প্রেশার দেওয়া, কোনো সিস্টেমের মধ্যে কিন্তু নাই। এবং এই জিনিসগুলো এগুলো তো হয় যখন পরিস্থিতি আসলে সামাল দেওয়ার সক্ষমতা থাকে না, তখনই এগুলো ওই সময় দেখা যায়। আমি একটু একটু করে এক্সপ্লেনে আসছি আর কি। এবং তারপরে যখন দেখে যে যেসব পলিসিগুলো, যেমন ধরেন ফর এক্সাম্পল এনার্জি একটা পলিসি আসলো, প্রাইস শুট করা হলো গ্যাসের প্রাইস, এবং এটা তো আর সেই 11 টাকাকে 30 টাকা নিয়ে যাওয়া হলো, 14 টাকাকে 30 টাকা নিয়ে যাওয়া হলো। প্রত্যেকের কিন্তু কস্ট বেড়ে গেল হলো অলমোস্ট ডাবল, মোর দেন এ ডাবল, কিন্তু গ্যারান্টি দেওয়া ছিল যে এটা আনইন্টারাপ্টেড হবে। সেখানে দেখা যাচ্ছে গ্যাস প্রেশারই কিন্তু নাই। এখন দেখেন বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি কিন্তু একটা নতুন সার্কুলার ইস্যু করেছে যে কেউ যদি কোনো ইন্ডাস্ট্রি করে এক্সপোর্ট প্রসেসিং জোন আর ইপিজেডের বাইরে, তাহলে তাকে পারমিশন দেওয়া হবে না ব্যাংকে, এবং তাকে পাওয়ার সেক্টর থেকেও তাকে কোনো লাইসেন্স দেওয়া হবে না, ট্রেড লাইসেন্সও করা হবে না, এবং ব্যাংকও কিন্তু তাকে ফাইন্যান্স করতে পারবে না। অথচ ইকোনমিক জোন বলেন, ইপিজেডে তো জায়গাই নাই, আর ইকোনমিক জোন এখনও ডেভেলপই হয় নাই। এটা যদি এখন ওদেরকে ওরা যখন দেখে যে ডেভেলপমেন্ট হচ্ছে পূর্বাচলে 20 বছর ধরে এখনও পর্যন্ত কিন্তু প্লট হয় নাই, তো একটা ইন্ডাস্ট্রি তো কখনো বসে থাকবে না, এখনই ফান্ডিং করবে, আর কবে ইকোনমিক জোন ডেভেলপড হবে আর তখন গিয়ে ফান্ডিং করবে। এই যে এই ইনফরমেশন বা এই যে পলিসি, এটা কিন্তু ওদেরকে থমকায় দেয় কিন্তু। কারণ সেকেন্ড জেনারেশন বেশিরভাগই আমি দেখেছি যে আসছে আবার ইনভেস্টমেন্ট করছে গার্মেন্টস সেক্টরে, না হলে আইটি সেক্টরে। গার্মেন্টস সেক্টরের ওরা কিন্তু চায় আশেপাশে থাকার জন্য, কারণ এটা সবসময় ওখানে ওর জন্য মোর কমফোর্টেবল। সে এখান থেকে ঢাকা যারা থাকে তারা ইকোনমিক চিটংয়ে যাবে, এটা কিন্তু আরও পরের সময়ের ব্যাপার। তারপরে যখন দেখা যায় যে তার কথা শোনার কোনো লোক নাই, তখন কিন্তু আরও টেনশনে পড়ে যে এটা তাহলে কিভাবে আসলে এখানে আমরা একটা স্বস্তিতে থাকবো এবং আমি ফিউচার দেখব। আজকে দেখেন বাংলাদেশ ব্যাংকের যদি আমি আসি, বাংলাদেশ ব্যাংক কি করছে? বাংলাদেশ ব্যাংকের প্রথম কাজ হলো ওনারা সরাসরি কিন্তু বলে দিচ্ছে যে আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে চাই, এবং ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে হবে। এবং আমি তখন ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনি ইন্টারেস্ট রেট বাড়াবেন, আপনি ইনফ্লেশনও কন্ট্রোল করবেন, আপনি ব্যাংকে ওদের যে ক্যাশ ফ্লো আছে সেটাকে আপনি বন্ডে নিয়ে যাবেন, ট্রেজারি বন্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করাবেন,
তার মানে ওদেরকে আপনি ড্রাইড আপে নিয়ে যাচ্ছেন এবং উনি স্বীকার করে যে ইয়েস আই ওয়ান্ট টু বি ড্রাইড আপ, তাহলে ফান্ডিংটা কোথার থেকে আসবে? ব্যাংক তো আর ফাইন্যান্স করার জন্য ইন্টারেস্টেড হবে না, বিকজ দে আর সিকিউরড। ট্রেজারি বন্ডে দেশে 11.5% 12% পায়, ও কেন আর ইন্ডাস্ট্রিতে এই ঝুঁকিটা নিবে? সেকেন্ড হলো, ওর কাছেও তো এনাফ ফান্ড থাকতেছে না। তাহলে যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি যদি এমনি ইনফ্লেশনের কারণে মার্কেট ডিমান্ড কমে গেছে প্রোডাক্টের, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি, তাকে 60-70% ক্যাপাসিটিতে চালাতে হচ্ছে, তার প্রাইস তো এমনি বেড়ে গেছে। এখন এটার সাথে যদি আপনি ইন্টারেস্ট রেট অ্যাড করেন, এটার সাথে যদি ব্যাংকের আরও ক্যাশ ফ্লো কমায় দেন, তাহলে কি হবে? এই ইন্ডাস্ট্রিগুলি কিন্তু আরও শ্রিঙ্ক করবে, ইনফ্লেশন কিন্তু আরও বাড়বে। আপনারা ওই জায়গায় কেন যাচ্ছেন? ওনাদের কথা হলো যে না, আমরা এটাই থাকবো। তাহলে এই যে মেসেজ, এটা কিন্তু পরিষ্কার। এটা কিন্তু আমি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বিসিআই ওনার সাথে কিন্তু মিটিং করতে গেলাম। তো এই ইনফরমেশনটা যখন আমি দিচ্ছি, আমি ওনাকে এটাও বললাম যে, উনি আমাকে বললো যে এসএমইর জন্য আমরা কিন্তু আবার আলাদা, নট এসএমই, মাইক্রো এবং ক্ষুদ্র, ওদের জন্য আমরা 25,000 কোটি টাকার রিভলভিং ফান্ড রেখেছি এবং সেটা আমরা লো ইন্টারেস্ট রেটেই দিব। তা আমি বললাম যে বড়রা যদি না বাঁচে, মাঝারি যদি না বাঁচে, ছোটরা বাঁচবে কেমনে? কারণ ওরা তো ক্যাটার করে ওদেরকে। সো দে ডোন্ট হ্যাভ দ্য আনসার, দে আর নট ক্লিয়ার অ্যাবাউট ইট। তাহলে আজকে যখন এনবিআরে যাওয়া হচ্ছে, এনবিআরকে যখন বলা হচ্ছে যে আপনি চেয়ারম্যান সাহেব, এই যে আপনি যে চিটাগং পোর্ট, আজকে এইচএস কোড নিয়ে সবাই কিন্তু কমপ্লেন করতেছে এবং কথায় কথায় কিন্তু বলা হচ্ছে যে এই এইচএস কোড কারেক্ট না, এটা মিসডিক্লারেশন হয়ে গেছে। মিসডিক্লারেশনটা এখন একটা কমন ডায়ালগ হয়ে গেছে চিটাগং পোর্টে। মিসডিক্লারেশন হওয়া মানে হলো যে তাকে 400% পেনাল্টি করে দেওয়া হয়। এখন এই জিনিসগুলি যখন ডিসকাশন করা হয়, তখন ওনারা বলে যে এইগুলি আপনারা কমিশনার লেভেলে আলাপ করেন এবং কমিশনার তখন আবার এই জিনিসগুলি তারা এআরওর কাছে কিন্তু থ্রো করে। এখন এই জিনিসটা আমার কথা না, এই জিনিসগুলি যতগুলো চেম্বার আছে, অ্যাসোসিয়েশন আছে, সবাই কিন্তু একই কমেন্টই কিন্তু করছে যে তাদের কেউ কিন্তু শোনার লোক নাই। আমি এই জন্য বললাম, আপনি কেউ তো কিন্তু শুনতে হবে। আপনি যদি ইন্ডাস্ট্রি চান, ব্যবসা চান, শুনতে হবে। এখন যদি শোনারও লোক না থাকে আর এই ধরনের যদি জিনিস চলতে থাকে, তাহলে দেখবেন এখন কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ীর কমন প্রবলেম, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক আর এনবিআর, এই দুইটা ইনস্টিটিউশনের জন্য কাজ করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। এই ইনফরমেশনটা যখন সবাই ফিল করে এবং ইনফরমেশন যায় এবং সবাই যখন ব্যবসা করতে গিয়ে এই প্রবলেমগুলি দেখে, তখন কিন্তু আর সেই হোপটা আস্তে আস্তে কিন্তু হারিয়ে যায়। আমার মনে হয় যে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে এই জিনিসগুলি অ্যাড্রেস করা। দেন এনার্জি, আপনি দেখেন আজকে এত বাড়ানো হইল, আমার প্রোডাক্ট কস্টও বেড়ে গেল এবং আমাকে তারপরেও কিন্তু গ্যারান্টি দেওয়া হচ্ছে না এবং মাসে মাসে কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা কি জানেন কি না, ইলেকট্রিসিটি বাড়ানো হয়েছে, এদিকে কিন্তু গ্যাস বিলও কিন্তু 75 পয়সা বাড়িয়ে দেওয়া হয়েছে, হুইচ ইজ অ্যাবাউট মোর দেন ক্লোজ টু এ 10%। তাহলে এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যদি ভায়াবল না হয়, অন্য ইন্ডাস্ট্রি কি হবে? আমি এই প্রশ্নটা করেছিলাম বিসিআই প্রেসিডেন্ট হিসাবে, যে আজকে যে একটা সবজি খেতে দেখা যায় 20 টাকা, আর এটা ঢাকা শহরে আসতে আসতে এটা চলে আসে হলো 80 টাকা। এবং আমি যখন এটা নিয়ে কাজ করতে গেলাম, তখন আমি দেখলাম, আমাকে বলা হলো যে এলাকা ভিত্তিক চাঁদাবাজি হয়, ট্রান্সপোর্ট ভিত্তিক চাঁদাবাজি হয়, এবং এই কারণেই কিন্তু এই জিনিসটা, মানে এই ইনফ্লেশন, ফুড ইনফ্লেশনটা কিন্তু এত হাই। তখন এটার আনসারগুলি সবার কাছে হলো যে না, এটা ব্যবসায়ীরাই কিন্তু
জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। উনি কিন্তু একটা কথা বলেছে, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এক্সপোর্টারের ক্ষেত্রে, যে ওনারা অনেকে টাকা আনে নাই, এক্সপোর্ট কইরা যেহেতু রাইট প্রাইস পাচ্ছে না, টাকা অনেকে এক্সপোর্টার আনে নাই, উইচ ইজ টোটালি রং ওনার স্টেটমেন্ট। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিন্তু এই প্রশ্নটা করলাম যে আপনারা জানেন যে এক্সপোর্টার যখন এক্সপোর্ট করে তাকে কিন্তু ইএক্সপি ফর্ম সাইন করে এক্সপোর্ট করতে হয়। আপনার কাছে কিন্তু চলে আসছে, ফিগার চলে আসছে। আমাদেরকে কাস্টমস করতে হয়, কাস্টমসের কাছেও কিন্তু ফিগার আছে। এবং আজকে ইপিবি যেটা বলছে $7 বিলিয়ন ডিফারেন্স, ইপিবি যে অ্যাক্সেস শো করলো, আপনি কেন আপনার স্টেটমেন্টটা পাবলিকলি দিচ্ছেন না? তাহলে তো মানুষের মধ্যে এই সন্দেহ আসে না যে গার্মেন্টস সেক্টরের লোক এক্সপোর্ট করলো, এক্সপোর্ট করে টাকা আর আনতেছে না। তারা এখন মানুষ কি ভাবতেছে, তারা মানি লন্ডারিং করতেছে, হুইচ ইজ নট ট্রু। উনি তখন আমাকে আনসার না দিয়ে উনি কথাটা এইভাবে বলল যে না, কাস্টমসের সাথে আমাদের ফিগারটা মিল আছে এবং ইপিবি ফিগারটা বেশি হয় কারণ এক্সপোর্ট প্রসেস জোন থেকে বাইরে যখন দেয় সেটাও ওরা ইনক্লুড করে, তারা যেটা স্যাম্পল যায় সেটাও তারা ইনক্লুড করে। আমি বলছি যে কিন্তু আপনি কেন আনসারটা দিচ্ছেন না? আপনি কেন এক্সপোর্টারকে ভিকটিম বানায় দিচ্ছেন জনগণের কাছে? এটা তো একটা রং মেসেজ যাচ্ছে। সো আমি মনে হয় যে মামুন ভাইয়ের যে জিনিসটা উনি প্রশ্নটা তুলেছেন সেটা আমার মনে হয় এটা একটু দরকার ছিল সবাইকে জানানো। আমি আসছি আপনার কাছে, আপনি শুনছিলেন ওনার বক্তব্য। এবং বাংলাদেশ ব্যাংকের দরজা এখন সাংবাদিকদের জন্য বন্ধ। ওনার কথা যেটা স্পষ্ট, এনবিআর খুবই অ্যাগ্রেসিভ, সরকার টাকার জন্য চীনে শরণাপন্ন হয়েছে, $5 বিলিয়ন লোন চাইছে, মাল্টি ল্যাটারাল অর্গানাইজেশনগুলোর কাছে প্রায় $2 বিলিয়নের মতো চাওয়া হচ্ছে। সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা কতটা নিয়ন্ত্রণের মধ্যে আছে এখনো, সেটা একটু বুঝতে চাই আমি আপনার কাছ থেকে। না, নিয়ন্ত্রণে তো মানে আস্তে আস্তে নিয়ন্ত্রণটা কমছে এবং বিভিন্ন জায়গায় ক্র্যাকও করছে। আমাদের ভয়টা কিন্তু নিয়ন্ত্রণ কমানো। আমরা যদি দেখি বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু ইভেন আপ টু কোভিড টাইম কুশন ডেভেলপ করেছিল। একটা কুশন হচ্ছে আমাদের এগ্রিকালচার ওয়াজ সাস্টেনেবলি গ্রোয়িং, এক। দুই হচ্ছে আমাদের এক্সপোর্ট গ্রো করছিল। আমাদের এই যে জিনিসগুলো ছিল না, ইপিবি উনি যেটাই বলছে, আমরা তো মানে ফিগার থেকে নেই, নির্ভরযোগ্য সরকারের ফিগার। বাংলাদেশও তো স্ট্যাটিস্টিক্যাল ফিগার তৈরি করার মতো সক্ষমতা আদার দেন গভর্নমেন্ট কারণ নাই। সরকারের তথ্যর ভিত্তিতে যেগুলো পত্রিকায় আসে কিংবা আমরা কথা বলি জানতে পারি, ওইটা আলোচ্য বিষয় না। তারপরও উনি নিজেই বলেছেন ইপিবি ভার্সাস বাংলাদেশ ব্যাংক, ওইটা আপনার প্রশ্নের উত্তরের জন্য প্রযোজ্য নয়। তো সেই ক্ষেত্রে এই যে একটা জিনিস প্রাইভেট ইনভেস্টমেন্ট কমছে, উনি সঙ্গত কারণে বললেন জ্বালানির সমস্যা, বিদ্যুতের সমস্যা। এবং উনি আরেকটি কথা বলেছেন, এবং আমি অনেক জায়গা থেকে শুনেছি ব্যবসায়ীদের কাছ থেকে, নেতৃবৃন্দের কাছ থেকে, যে আমরা প্রয়োজনে বেশি টাকা দিব। যেমন আমদানিকারকরা বলে ভাই ডলার অ্যাভেলেবল করেন, মানুষ কিনতে রাজি আছে একটু বেশি দামেও, কিন্তু আমার তো ডলারের ক্রাইসিস, আমি তো ইম্পোর্ট এলসি সেটেলমেন্ট করতে পারছি না। তেমনি ওনারাও বলছেন আমাকে গ্যাস দেন, আমাকে বিদ্যুৎ দেন, প্রয়োজনে একটু বেশি দামে বিদ্যুৎ দেন। সো সেইগুলার জন্য এখন প্রাইভেট ইনভেস্টমেন্ট এটা বিরাট ব্যাপার। বাংলাদেশের যে নর্মাল নিয়ম, ইনভেস্টমেন্ট বাড়বে গভর্নমেন্ট এবং প্রাইভেট। দ্বিতীয় নিয়ম হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়লেই কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লেই দারিদ্র্য কমবে। এখন আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট অনেক কম আছে, গভর্নমেন্ট টাকার অভাবে ইনভেস্ট করতে পারছে না, কিংবা অপচয় হচ্ছে। এখনও এত কিছুর পরেও সরকারের বিভিন্ন দাতা গোষ্ঠী তারা মিশনগুলার হেডরা যখন ক্লোজ করছে তাদের মিশন, নিজেরা বলছে অপচয় কমাতে হবে, কিচ্ছুতা সাধন করতে হবে, সরকারের আকার নিয়ে ভাবতে হবে। সরকার যে ঘন ঘন প্রমোশন দিচ্ছে, এটা কিন্তু এবার আইএমএফের মিশনের আলোচনায় এসছে, এবং তাদেরকে বর্ধিত বেতন দিতে হচ্ছে, ভাতা দিতে হচ্ছে। দ্বিতীয়, আমাদের এফডিআই একদম প্রায় তলানিতে চলে গিয়েছে। আমাদের এফডিআই 0.7% অফ দ্য জিডিপি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তৃতীয় হচ্ছে আমাদের রেভিনিউ আর্নিংস। আমাদের 7th 5-year প্ল্যানে আমাদের রেভিনিউ প্রাক্কলন করা হয়েছিল 14.5% অফ দ্য জিডিপি।
আমরা কিন্তু 22-23 অর্থ বছরে আমাদের রেভিনিউ আর্নিং এসেছে 8%-এরও নিচে, এবং এনবিআর-এর মাধ্যমে আদায়কৃত রেভিনিউ যদি ধরা হয় সেটা হচ্ছে মানে 7%-এর আশেপাশে নড়াচড়া করছে। তো সেইটা দিয়ে আমাদের নিজেদেরই প্রজেক্টেড রেভিনিউর হাফ, অলমোস্ট হাফ, কিন্তু 14.5% ওয়াজ দ্য 2025-এ আমাদের 7 ফাইবার প্ল্যান শেষ হচ্ছে, 8 ফাইবার প্ল্যান শুরু হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি দেখেন আমাদের রেভিনিউ আর্নিং কোত্থেকে আমরা টাকাটা দিব। তারপরে কি, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের পভার্টি রিপোর্ট রিলিজ হয়েছে গেল মাসেই, সেখানে তারা বলছে তারা 2023 এবং 24 অর্থ বছরের মধ্যে তারা প্রাক্কলন করছে প্রায় 500,000, মানে 5 লক্ষ লোকের মতো নতুনভাবে দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। তারপরে বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তারা তাদের একটা লেটেস্ট রিপোর্টে বলছে বাংলাদেশের প্রায় 4 কোটি লোক খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে আছে। সো এইগুলা কি ইন্ডিকেট করে? আমি নয় ওনার কথা, উনি ইপিবির কথা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের কথা বলেছেন, দিজ আর অল আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং তারা এবং আমাদের এফডিআই। আমাদের, আপনি জানেন আমাদের এয়ারলাইন্সের ভাড়া অনেক বেড়ে গিয়েছে। এয়ারলাইন্সগুলো $330 মিলিয়ন তারা টিকিট বিক্রি করেছে, টাকা পেয়েছে, ডলার করে নিতে পারছে না। প্রচুর বিদেশি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কিন্তু ডিভিডেন্ড পাঠাতে পারছে না। অনেকে টেকনিক্যাল মানে কনসাল্টিং সাপোর্ট নিয়েছে ওনাদের মতো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, কিন্তু তারা কনসালটেন্টদেরকে পেমেন্ট করতে পারছে না। তো এইগুলো তো মেসেজ চলে যাচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছে যে বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। বাংলাদেশে একটা জিনিস ভালো, এখন আমরা উই আর হোল্ডিং আপ দ্য কনজামশন ডিমান্ড। আমাদের কনজামশন ঠিক আছে, কিন্তু আমাদেরকে কি বাঁচিয়ে রেখেছে? ফর্মাল ইকোনমি না, আমাদের একটা বিরাট ইনফর্মাল ইকোনমি, যেটার জন্য সরকার কোনো বেনিফিট পায় না, ট্যাক্সের বেনিফিট পায় না। আপনি একটা বড় যে অর্থনীতি হচ্ছেন সেইটার বেনিফিট আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় না। তারপরে এইটা আমাদেরকে কিন্তু একটা কুশন দিচ্ছে। আমাদের দেখেন, আমাদের আরেকটা কুশন ছিল, এক্সপোর্টের কথা বলেছি, আরেকটা কুশন হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স আমাদের 22 থেকে 24 বিলিয়ন ডলার, আর যেটা সরকারের মাধ্যমে আসে। তাছাড়াও টাকা আসে প্রায় 10 বিলিয়ন ডলারের, কিন্তু ডলারটা আসে না, 10 বিলিয়ন ডলারের সমপর্যায়ে। তো এই যে একটা বিরাট, আমাদের এই ক্রাইসিসের সময় আমরা ডলার পাচ্ছি না প্রবাসীদের আয়, এবং আমরা জানি কিন্তু সরকারের বিভিন্ন ইনভেস্টিগেশনে, সরকারের অনেক এজেন্সির ইনভেস্টিগেশনে বেরিয়েছে এই যে 10 বিলিয়ন ডলারের টাকা আসছে সমপরিমাণ, কিন্তু ডলারটা আসছে না। ডলারটা আন্ডার ইনভয়েসিংয়ের কাজে, ক্যাপিটাল ট্রান্সফারের কাজে, কিংবা যারা রাজনৈতিকভাবে পলিটিক্যাল ক্রোনি যাদেরকে বলা হচ্ছে তাদের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে। তো এই যে অবস্থার মধ্যে আমরা আসলে একটা গ্রোথ ইকোনমি, যে নাকি 2026 সালে একটা ডেভেলপিং ইকোনমি হবে, ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যাজ পার দ্য প্রজেকশন, তাইলে আমরা কিভাবে সাপোর্ট করব? আমরা কিন্তু সেই প্রজেকশনগুলো মেনটেন করছি। তো আমরা এতগুলা ঘাটতি নিয়ে, আপনাকে বললাম ওয়ার্ল্ড ব্যাংকের পভার্টি রিপোর্ট, আপনাকে WFPর ফুড সিকিউরিটি রিপোর্ট, প্রাইভেট ইনভেস্টমেন্টের কথা বললাম, যেখানে আমাদের প্রাক্কলিত আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে সরকারি প্রায় 30% এবং প্রাইভেটের 24%-এর উপরে। সেইখানে আমাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে 22% আশেপাশে ঘোরাঘুরি করছে জিডিপির। তাহলে আমরা গ্রোথ মোমেন্টাম মেনটেন করতে পারবো কীভাবে? সবশেষের কথাটা বলি, আমরা কিন্তু গ্রোথ প্রজেকশন যেটা করেছি 7.5% আমাদের বাজেটে, আমাদের কিন্তু অক্টোবর ডিসেম্বর পর্যন্ত 2023 সালের আমাদের বিবিএস ডেটা বলছে 3.87 জিডিপি গ্রোথ। তাহলে এই ধরনের গ্রোথ প্রজেকশান কোনোটাই কাজে লাগছে না। আপনি দেখেন, আমাকে তো শুরুতে বলেছি, উনিও বলেছেন যে করিডোরে, যে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমাদের কর্ণফুলীর নিচ দিয়ে টানেল, এগুলার রিটার্নটা কিভাবে আসবে, আমরা কিভাবে রিপে করব, এগুলো দরকার হলে আমরা গ্রেস পিরিয়ড বাড়ালাম যদি রাজি হয়, তারপরে আবার গ্রেস পিরিয়ড কিভাবে বাড়াবো, আবার নতুন লোনও চাচ্ছি চীন থেকে, আবার আমরা ভারতের কথা শুনলাম, তিস্তায় চায়না ঋণ দিতে চাইলো, আবার ভারত বলল আমরা দিব, তারা মাননীয় ভারতের পররাষ্ট্র সচিব এসে বললেন আমরা দিব। আবার আমরা ইতিমধ্যে কিন্তু দেখি নাই যে ভারত খুলে অনেকটা
উদারভাবে আমাদেরকে বিভিন্ন ক্রাইসিসে হেল্প করা অন্তত আমরা দেখি নাই। আমার এখনও মনে পড়ে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী জনাব মরহুম প্রণব মুখার্জি, বাংলাদেশের একজন ফ্রেন্ড হিসেবেই উনি পরিচিত, অ্যাটলিস্ট আমাদের সরকারের কাছে। উনি বিভিন্ন সময় বইও লিখেছেন বাংলাদেশের উপরে, ওনার যে আত্মজীবনীমূলক বই লিখেছেন, বাংলাদেশের অনেক ক্রাইসিসের কথা বলেছেন উনি। সেই ক্ষেত্রে উনি কিন্তু নিজে বলেছেন উনি 5 লক্ষ মেট্রিক টন চাল পাঠাবেন, কিন্তু উনি যাওয়ার পরে আমরা দেখলাম ভারত সিদ্ধান্ত নিয়েছে আমরা আর চাল এক্সপোর্ট করব না। এরকম আমরা বিভিন্ন সময় দেখেছি, চিনি এক্সপোর্ট করব না, পেঁয়াজ এক্সপোর্ট করব না। তাহলে আমাদের তিস্তায় কি হবে, আমাদের এই পানি নিরাপত্তার কি হবে, পানির উপরে যে সেচ নিরাপত্তার কি হবে, আমাদের আবার ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট। আপনি দেখেছেন ইতিমধ্যে যত টাকা এসছে, যদিও আমাদের $10 বিলিয়ন যে বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল লোন, এটা মোটামুটি ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এক্সপোর্ট বাই চান্স যদি কমে যায়, আপনি দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের এক্সপোর্ট কমেছে। আমাদের যদি প্রবাসী আয় যদি সত্যিকার অর্থে অফিসিয়াল চ্যানেলে না বাড়ে, আমরা ডলারের দামও বাড়ালাম, তারপরে ইম্পোর্টারদের আমি একটা লেখা লিখেছিলাম অনেক বছর আগে, মুস্তফা কামাল সাহেব, আমি তখন এই ঢাকা এয়ারপোর্টের লাউঞ্জে ছিলাম, এবং উনি যেহেতু আমাকে খুব স্নেহ করতেন এবং আমাদের একটা সখ্যতা ছিল আগের থেকেই, উনি কিন্তু আমাকে ফোন করলেন যে আপনার লেখাটা পড়লাম, আমি কিন্তু আপনার সাথে একমত নই। তো আমার লেখা ছিল যে আমাদের এক্সপোর্টের কম্পিটিটিভনেসকে ধরে রাখার জন্য আমাদেরকে টাকাকে ডিভ্যালু করা উচিত। তখন 80, 82 এই লেভেলে চলছিল টাকা। উনি আমাকে বললেন যে মামুন সাহেব, আপনি কি জানেন আমরা একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমি ইদানিংকালে যখন 117 টাকা হলো এই যে ক্রলিং প্যাক, আমি বিশ্ব ব্যাংকের একজন পদস্থ কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম যে ক্রলিং প্যাক যে বিশেষ করে IMF-এর প্রেক্ষিতে, যে ক্রলিং প্যাক তো IMF-এর একটা আইডিয়া, যদিও মাননীয় গভর্নর আমাকে বলেছেন ওনারা নিজেরাই অনেকদিন আগে থেকে চিন্তা করছিলেন। যাই হোক, তারপরে এটাতে 117 করা হলো আশেপাশে। তো আমি ওনাকে IMF-এর কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম যে এই আমাদেরকে আবার ফেরত আসতে পারে 117 থেকে, কারণ 117 যেহেতু একটা রেট রেফারেন্স রেট দেওয়া হয়েছে, ব্যাংকগুলো বিক্রি করছে 118 টাকায়। আবার সাথে সাথে কার্ব মার্কেটে 123 টাকা 50 পয়সা, 124-25-এর কথা আমি শুনেছি, প্রমাণ পাইনি যদিও ব্যক্তিগতভাবে। তো তখন আমি বললাম কি এটাকে আবার স্ট্রং হতে পারে, যেহেতু ওই যে মুস্তফা কামাল সাহেব আমাকে বলেছেন আমদানি নির্ভর একটা দেশ, সরাসরি ইফেক্ট পড়ে ইনফ্লেশনের উপরে। তখন IMF-এর কর্মকর্তা বললেন ইয়েস সম্ভব, যদি তোমাদের এক্সপোর্ট যদি $100 বিলিয়ন হয়, তাহলে ওইটার উত্তর উনি ভালো দিতে পারবে। আমরা এক্সপোর্ট কম্পিটিটিভনেস যদি ধরে রাখতে পারি, আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করতে পারি, পানির নিরাপত্তা নিশ্চিত না করতে পারি, আমরা যদি শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত না করতে পারি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করতে পারি গরিবের জন্য যারা শ্রমিক পর্যায়ের লোক, তাহলে আমরা কিভাবে এক্সপোর্ট $100 বিলিয়ন করব? তাহলে কিভাবে আমরা একটা আমদানি নির্ভর দেশে সাধারণ বাজার অর্থনীতির অত্যাচার থেকে গরিবদের যাতে রক্ষা করতে পারি, আবার অন্যদিকে যদি আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দ বাড়াতে হয়, আমরা 14.5% আমাদের যে রেভিনিউ গ্রোথ করব, সেই জায়গায় সেটা যদি 7-8%-এর মধ্যে ঘোরাঘুরি করে আমরা সরকারের আয় না বাড়িয়ে কিভাবে নিরাপত্তা বেষ্টনীকে আরো ব্রড। মিস্টার চৌধুরী, আপনার কাছ থেকে শুনবে, এবং তৈরি পোশাক খাত কি চাপের মধ্যে আছে কি না সেটাও একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো, কারণ এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। মামুনও খানিকটা উল্লেখ করলেন যে যুক্তরাষ্ট্রে বাজার কিছুটা সীমিত হয়ে যাচ্ছে, সব মিলিয়ে। না, এটা তৈরি পোশাক খাত আসলেই কিন্তু একটা প্রেশারের মধ্যে কিন্তু যাচ্ছে, কারণ এখনও ইউরোপ আমেরিকাতে ঠিক ওইভাবে সেল হচ্ছে না। আজকে যদি আমি আমেরিকারই কথাই বলি, আমেরিকা ওরা আপ টু দ্য মার্চ পর্যন্ত ওরা কিন্তু নিজেরাই ওদের ইম্পোর্ট ডিক্লাইন করেছে হলো অলমোস্ট লাইকে 16%, এবং ইউরোপে করেছে হলো জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইউরোপে দেখা যাচ্ছে যে ওদের ডিক্লাইন করেছে হলো 26%, ওদের নিজেদেরই ইম্পোর্ট ডিক্লাইন করছে। সো ফিগারগুলি কিন্তু বলে দিচ্ছে যে ওখানে এখনো একটা প্রেসার চলছে। একই সঙ্গে এই ফিগারও বলছে বাংলাদেশে চায়না এবং ভিয়েতনাম থেকে বাড়ছে, বাংলাদেশের ডিক্লাইন যদি আমি বলি, ইউএসএতে বাংলাদেশের ডিক্লাইন করেছে কিন্তু 19.24%, whereas সেখানে চায়না গ্রোথ করেছে 0.48% এবং ভিয়েতনাম করেছে 0.14%, এবং ইউরোপে
বাংলাদেশ ড্রপ করেছে 26%, চায়না হলো 13.12% এবং ভিয়েতনাম 10.17%। সো আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশ একটা প্রেশারের মধ্যে কিন্তু আছে, হ্যাঁ, এবং এটার কারণটা খুব ভেরি সিম্পল। একটা হলো যে এই কী জানি বলে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধের কারণে শিপ কিন্তু এখন ঘুরে আসতে হচ্ছে, তাতে গিয়ে লিড টাইম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। নেক্সট রিজনটা হলো যে আমাদের এখানে যে প্রোডাক্টটা ওদের দরকার বেশি, এবং তারা আগে যদি 3 মাসে লাগতো সেটা তারা চাচ্ছে যে সেটা কীভাবে 1.5 মাসে নেওয়া যায় বা 2 মাসে নেওয়া যায়, সেটা বাংলাদেশ থেকে আসলে কিন্তু একটা ইম্পসিবল হয়ে গেছে। এবং দিস আর দ্য রিজন তাদের বাংলাদেশ থেকে একটু কম নিয়ে ওখান থেকে নেওয়া, যেহেতু ওদেরই মার্কেট প্রেশার একটা পলিটিক্স আছে এখানে। অন্য কোনো পলিটিক্স আসলে নাই, এখানে কোনো পলিটিক্সের কোনো সম্পর্ক নাই। আর যে জায়গাটায় আমি যেতে চাচ্ছিলাম সেটা হলো যে ইকোনমি নিয়ে, এটা কিন্তু ঠিক যে ইনফ্লেশনটা আমাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে, এবং ইনফ্লেশন কন্ট্রোল করার যে প্যারামিটারগুলা, এই প্যারামিটারে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল হবে না। কিন্তু আজকে যদি প্রপারলি অ্যাড্রেস করা যেত যে চাঁদাবাজি কারা করে, তাহলে দেখা যেত যে অনেক কিছু কিন্তু কন্ট্রোল করা সম্ভব হচ্ছে। এবং ইনফ্লেশন যখন হাই হয় তখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রত্যেকটা সরকারের হয়ে যায় কিভাবে ইন্ডাস্ট্রিগুলিকে সারভাইভ করানো যায়। কারণ ইন্ডাস্ট্রিগুলি যদি সারভাইভ না করে, গ্রোথ না করুক, বাট অন্তত যেই জায়গায় আছে সেই জায়গাও যদি না থাকে, তাহলে আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়ে যাবে, এবং আনএমপ্লয়মেন্টটা হলো একটা বিরাট হেডেক সরকারের জন্য। এবং সেই জায়গাটা সামহাও রাদার আমার কাছে কেন জানি মনে হচ্ছে কারো মাথার মধ্যে আনানো হচ্ছে না, এবং পলিসি মেকাররা আসলে এই জায়গাটা এই মুহূর্তে কিন্তু কাজ করা অত্যন্ত জরুরি। এবং সেটার জন্য কি করা দরকার, আজকে যদি ইন্টারেস্ট রেট এত হাই হয়ে যায়, আজকে যদি এনার্জি আপনি ঠিকমতো না দিতে পারেন, তাহলে কোনো অবস্থাতেই আপনি ইনফ্লেশন তো কন্ট্রোল করতে পারবেনই না। এক্সিস্টিং যেসব আপনার ইন্ডাস্ট্রিগুলি আছে, ব্যবসাগুলি আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে সিক হয়ে যাবে। আজকে যদি ব্যাঙ্কগুলা এই ধরনের নানান রকম মেসেজগুলি যদি আদান প্রদান না হতো, মার্জার অমুক, তাতে গিয়ে কী হয়েছে, অনেক ব্যাংক কিন্তু, ভালো ব্যাংকও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে গা। দিজ আর নট দ্য টাইম টু ডু ইট। আমার কাছে কেন যেন মনে হয়, আমার কাছে মনে হয় যে এগুলি প্রত্যেকটা একটা সময় নিয়ে, টাইম নিয়ে কিন্তু ফ্রেমওয়ার্ক করে কাজ করা উচিত। এখন অ্যাড্রেস করা উচিত কিভাবে আমার এগ্রিকালচারকে সিকিউর করা যায়, কিভাবে আমার যেসব আমার ডলারের ক্রাইসিস, আমার এক্সপোর্টকে, এটাকে আমি কিভাবে আরও গ্রোথ করতে পারবো। কারণ আজকে এক্সপোর্ট যদি গ্রোথ না করতে পারি, উনি মামুন ভাই কিন্তু একটা কারেক্ট কথা বলেছে যে কারেন্সি উইক না করাতে কী হয়েছে, অনেক ইন্ডাস্ট্রি কিন্তু এমনি সিক হয়ে গেছে। কারণ তাকে তো আর্ন করে বেতন দিতে হবে, কাস্টমার কিন্তু মেকিং চার্জ বাড়ায় নাই, এবং কাস্টমারের এখন আরও অপশন রয়ে গেছে যে আরও শর্ট লিড টাইম এসে আশেপাশের দেশ থেকে নিতে পারে। অনেকে ভেবেছিল যে চায়নার তো সব শেষ, কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি চায়নার গ্রোথ ইউরোপেও হচ্ছে, চায়নার গ্রোথ ইউএসএতে কিন্তু হচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমার মানে ধাম করে বলা হচ্ছে যে ক্যাশ ইনসেন্টিভ উইথড্র করে দেওয়া হবে, আজকে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, এগুলি আজকে উঠে দেওয়া হবে। আমি তো মনে করি যে এদিকে না থেকে আমাদের জিডিপি গ্রোথ কী হবে, জিডিপি গ্রোথটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট না এই মুহূর্তে। এই মুহূর্তে ইম্পর্টেন্ট হলো হাউ উইল সাস্টেইন, এবং আমরা যে জায়গায় আছি সেই জায়গাটাকে ধরে রাখা। পরবর্তীটা হলো আমাদের গ্রোথটা। সো আজকে দেখেন, আমি যখন এমপ্লয়মেন্টের হিসাবটা নেই, এই বিবিএসের হিসাবেই দেখা যাচ্ছে যে গত বছর এই টাইমে দেখা মানে ইয়েস 2023-তে এমপ্লয়মেন্ট হয়েছিল 24,70,00,000, আর এই বছর হয়েছে মাত্র 25, এই বছর না সরি হ্যাঁ গত বছর ছিল 24,70,00,000, এবং এই বছর আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে 25,90,000। মানে এটা কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু আনএমপ্লয়মেন্ট 1,20,000 উল্টা আরও বেড়ে যাচ্ছে। সো এই যে ফিগারগুলি, দিজ আর যেটা মামুন ভাই বলার চেষ্টা করছে যে প্রপার্টি লেভেল আরও 5 লক্ষ লোক ডাউন হবে, ইয়েস, বিকজ অফ অল দোজ রিজন। সো
আজকে ইন্ডাস্ট্রি আপনি দেখেন এলসি ওপেন করতে পারছে না, কমোডিটির কথা বাদ দিই, ক্যাপিটাল মেশিনারি 19% ড্রপ করেছে, আজকে ইন্টারমিডিয়ারি 17% ড্রপ করেছে। দ্য ইন্ডিকেটর ইজ হোয়াট? আজকে বলা হচ্ছে যে আপনার 3.4% অনলি আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে গত 8 মাসে। যদি সেটা হয়, এর ইন্ডিকেটটা কি করছে? আমার ইকোনমি কারা ধরে রাখছে? এই ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টর, এগ্রিকালচার। এখানে কিন্তু অন্য ডায়ালগ দিয়ে কিন্তু কোনো লাভ নাই। আজকে আইএমএফ এর সমস্ত প্রেসক্রিপশন ফলো করতে হবে, নট নেসেসারি। আইএমএফও কিন্তু বলতেছে না, আইএমএফ চাচ্ছে যে আমি যাতে সক্ষমতা রাখি, আর আমার সক্ষমতা রাখতে গেলে আমার আইএমএফ এর প্রত্যেকটা জিনিস মানতে হবে। ইটস নট নেসেসারি। আগেও তো এরকম ছিল, দে ডিডন্ট ফলো ইট। যেটা দেশের জন্য ভালো, যেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো, দেশের ইকোনমির জন্য ভালো, সেই ধরনের পলিসি আসা উচিত। তবে পলিসিগুলি আজকে বললাম আবার 1 মাস পর চেঞ্জ করে দিলাম, তাহলে হবে না। ওই ধরনের এবং জিনিসগুলো আমরা একটু শেষের দিকে চলে এসেছি, 2-3 মিনিট করে ম্যাক্সিমাম আপনাদের দুজনের জন্য। দীর্ঘমেয়াদে, মধ্যমেয়াদে সমাধানগুলো কি, এগুলো নিয়ে দীর্ঘ আলোচনার দরকার আছে, এবং আমরা অতীতেও আলোচনা করেছি, কিছু হয়েছে, কিছু কাজ হয়নি হয়তো, কিন্তু আসল সমস্যার সমাধান কি? মানে অনেকেই আশঙ্কা করছেন যে যে কোনো সময় ইকোনমি হয়তো কলাপসই করতে পারে, সেখান থেকে আসলে পরিত্রাণের জন্য আশু পদক্ষেপ কি নেওয়া উচিত বলে মনে করেন? না, ইকোনমি কোলাপস করবে কিনা, একটা 180 মিলিয়ন পপুলেশনের ইকোনমি উইথ স্টিল ভাইব্রেন্ট প্রাইভেট সেক্টর, আমরা এখনও হোল্ডিং আপ। আমাদের হয়তো এই যে লসগুলো হচ্ছে রেমিটেন্স থেকে, এক্সপোর্ট থেকে, কিংবা এগুলা থেকে, তার থেকেও বড় কথা কিন্তু প্রাইভেট সেক্টর তো এখন হ্যাপি না। মানে আগে ধরেন 8-10 মাস আগে বা 1 বছর আগে কথা বললে সত্য যাই থাকুক তারা সবাই ভালোই বলতেন। তো এখন আমার মনে হচ্ছে না যে কেউ আর বলছেন যে। আপনি তো নিজেই দেখেছেন নির্বাচনের আগে প্রাইভেট সেক্টরে যে কনফারেন্স হলো, লট অফ পিপল আউট অফ দ্য ওয়ে যে দে ওয়ার প্রেজিং দ্য গভর্নমেন্ট। সেই ক্ষেত্রে যেটা শুনছি, বুঝছি, কারণ ওই যে মিস্টার আনোয়ার আলম চৌধুরী বললেন যে আইএমএফ এর কথা না শুনলে হবে, এটা কি সত্যি পারি? আমার যদি রেভিনিউ আর্নিং না হয়, সরকার যদি বর্ধিত আকারে টাকা বড় করতে হচ্ছে, পাবলিক ডেট ইজ এসকেলেটিং, ইভেন দ্য ইন্টারন্যাশনাল ডেট ইজ এসকেলেটিং পারভেজ ভাই। তো সেই ক্ষেত্রে বেগার্স ক্যানট বি চুজার্স। তারা তো সরকার এখন এমন হচ্ছে, সরকার আর প্রাইভেট সেক্টর মুখোমুখি। সরকার ব্যাংকে থেকে টাকা নিয়ে যাচ্ছে ট্রেজারি বিলের মাধ্যমে, বন্ডের মাধ্যমে। আপনি দেখেছেন কি হয়েছে, এবং কি 12% যেখানে ট্রেজারি বন্ডের রেট, সেইখানে কিন্তু সরকার ব্যাংকগুলোকে বাধ্য করেছে পাওয়ার বন্ড, বিভিন্ন বন্ড যে ছেড়েছে 2টা ফার্টিলাইজারের জন্য, এগ্রিকালচার। সো সেই ক্ষেত্রে আপনি দেখেন 8% দিচ্ছে, তার লস না। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার এনবিআর এর যে রেভিনিউ, যেহেতু 2 মিনিট টাইমের জন্য আমি আপনার টাইমের জন্য আপনারটা বলছি, তো সেটা হচ্ছে যে আমাদের যদি ডেভেলপমেন্ট পার্টনাররা তার ডিসবার্সমেন্ট ঠিকও রাখে, কিন্তু আমরা ডোমেস্টিক ইকোনমিতে যদি নতুন করে সমঝোতা না আনতে পারি, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে কৃচ্ছতা সাধন, সরকারের আকারকে অপটিমাইজ করা, এই যে প্রমোশনের বিষয়গুলোকে একটু লাগাম টেনে ধরা, ক্ষণকালীন পর্যায়ে হলেও বাজার ব্যবস্থাপনার দিকে একটু অভিনবত্ব আনা, যেখানে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবেদুল কাদের প্রায় বলেন অভিনবত্ব আনতে হবে। অভিনবত্ব আনাটা কিন্তু আমরা দেখছি না। আর সবচেয়ে বড় জিনিসটা আমাকে যেটা ভাবায়, এই সমস্ত ক্রাইসিসে আমরা দেখেছি ভারতেও প্রাইভেট সেক্টরের সাথে সরকার কিন্তু মুহুর্মুহু ডায়ালগের মানে জড়িত হচ্ছে। বাংলাদেশে কিন্তু প্রাইভেট সেক্টরের রোল ইন সরকারের ডিসিশন মেকিং, উনি 2টা প্রতিষ্ঠানের কথা বলেছেন, একটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, আর একটা হচ্ছে সদস্য কেন্দ্রীয় ব্যাংক। তাদের কেউই কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে না যে প্রাইভেট সেক্টরের সাথে এই ক্রাইসিস পিরিয়ডে কি করতে পারে আপনাদের জন্য। আপনারা ধরেন, আপনি ক্যাপাসিটি পেমেন্টের কথা আমরা আলোচনা করেছি, ভারত ইন্দোনেশিয়া কিন্তু ক্রাইসিসের সময় ক্যাপাসিটি পেমেন্ট রিনেগোশিয়েট করেছে। আমরা কিন্তু এটাও ভাবতে পারছি না। আমাদের মনে হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, টাকা দিতে হবে ভাই, ওনারা ইনভেস্ট করেছেন। তো এই যে আমরা যে সাহসটা হারিয়ে ফেলছি দিন দিন, এবং এককভাবে 1-2জনের উপরে চাপিয়ে দিচ্ছি, কিংবা রাজনীতিবিদদের উপরে চাপিয়ে দিচ্ছি, এটা কতটুক পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার
কতটুকু টলারেন্স থাকবে এই ধরনের সব কিছু পাসিং অন দ্য বাক্স টু দ্য from the civil bureaucracy, from the academia, only to the political parties. ধন্যবাদ। আসলে বাঙালি একটা রেজিলেন্ট নেশন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, বাট এখন কিন্তু অ্যাক্ট করতে হবে। ফর এক্সাম্পল, আজকে এনবিআর, আপনি যদি দেখেন এনবিআর এই বছর আমি দেখি যে 9 মাসে তারা 2,59,000 কোটি টাকা তারা কিন্তু আর্নিং করছে, উইচ ইজ এ গ্রোথ অফ 15%, যেখানে ইম্পোর্ট কম হওয়াতেও তাদের কিন্তু গ্রোথটা, ডলারের দাম বেড়ে যাওয়া এবং এখানে তো দুইটা কাজ হয়েছে। হ্যাঁ, ডলারের দাম বাড়ছে, এক, সেকেন্ড হলো ডলারকে তারা ওই মার্কেট প্রাইস ধরে আসে, ওরা গভর্নমেন্ট প্রাইস ধরে কিন্তু ভ্যালুয়েশন করে না। ওটার থেকে ইম্পর্টেন্ট হলো দে হ্যাভ রিচ 15%, কিন্তু দুঃখ হলো যে এর 43% চলে যাচ্ছে স্যালারি এবং অ্যালাউন্সেস। এখন গভর্নমেন্টের উচিত ওই জায়গায় কাজ করা, ও এখানে কতটুকু সে ইনকাম করতে পারবে, তার ইনকাম এনবিআর কতটুকু কালেকশন করতে পারবে, এক। সেকেন্ড হলো এনবিআরের উচিত হলো তার নেটটা বাড়ানো। সে 1 কোটির উপরে তার কিন্তু টিন হোল্ডার, এবং সে কালেকশন করতে পারতেছে হলো অনলি 26 লক্ষ লোকের থেকে। তাকে এই জায়গাটা সে যদি না বাড়ায় যদি সে লিমিটেডের উপর প্রেশার দেয়, তাহলে কি হবে? যেটা আমি বললাম, এনবিআর প্রেশার কোথায়, কে খাচ্ছে? যে ইন্ডাস্ট্রি করছে, সে এখন বলতেছে কি যে পাপ করলাম, কেন বাংলাদেশে ইন্ডাস্ট্রি করলাম। এখন মানুষ ইন্ডাস্ট্রিটা কিন্তু সবাই এই কথা কিন্তু বলছে, বিকজ অফ এনবিআর এরিয়া। এখন ওই জায়গাটা কাজ করা। সেকেন্ড হলো ইলেকট্রিসিটি সাবসিডি, ইলেকট্রিসিটিও দিতে পারছে না, আবার আমরা কিন্তু গভর্নমেন্টও কিন্তু বারবার সাবসিডি দিচ্ছে, কিন্তু আজকে যখন সাবসিডির দিকে তাকায় 81% কিন্তু ক্যাপাসিটি সাবসিডি। তাহলে গভর্নমেন্ট তো ওই জায়গায় কাজ করতে পারে। মানে আমার কথা হলো যে দিজ আর দ্য এরিয়া টু ওয়ার্ক আউট। আজকে বাংলাদেশ ব্যাংক আজকে আরেকটু কিভাবে ইন্ডাস্ট্রি সক্ষম, বাংলাদেশ ব্যাংক যদি এখন চলে যায় যে 3 মাসে গিয়ে সে সাবস্ট্যান্ডার্ড করে দিবে, এসএমআই করে দিবে, তাহলে তো আরও ইন্ডাস্ট্রি বসে যাবে। সে যে জায়গায় আছে 6 মাস সেখানেই থাকা উচিত, এবং তাকে অফকোর্স তাকেও মনিটর করা উচিত যে আমরা ইলিগালি কোনো ফান্ড নিয়ে যাচ্ছি কিনা। এবং ফাইনালি রেমিটেন্স আনতে গেলে এখন কিন্তু আর অন্য কোনো পথ নাই, অনলি পথ হলো প্রপার এডুকেট করে সেই মানুষগুলিকে বাইরে পাঠানো। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ এবং মিস্টার মাহমুদ রশিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল অর্থনীতির এবং অর্থনীতির চিত্রটা যে খুব ভালো নয় সেটা টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন তারাও প্রত্যেক অনুধাবন করতে পারেন। সরকারও এখন খুব বড় গলায় অস্বীকার করতে পারছে না, আর আমার অতিথিরা বললেনই, এবং সমাধান কী হতে পারে, আশু সমাধান সে কথাও তারা বলছেন। তবে রাজনীতির ছাত্র হিসেবে আমি এটুকু শুধু একটা লাইনই বলতে চাই যে এর একটা রাজনৈতিক সমাধান, রাজনৈতিক সদিচ্ছার জায়গা খুঁজে বের করতে হবে অভ্যন্তরীণভাবে এবং ভূ রাজনৈতিক বিবেচনা থেকেও। এর বাইরে আসলে সমাধানের খুব একটা সহজ হবে না, বরং যেটা হবে সেটা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে, এবং সামগ্রিকভাবে আমাদের উদ্যোক্তা শ্রেণী তারাও ভোগান্তিতে পড়বে, এবং সরকারের পক্ষেও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।